ব্রেকিং নিউজ দর্শক, আজকের এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি যেন আগুনের গোলায় পরিণত হয়েছে। রাজপথে উত্তেজনা, মাঠে সংঘর্ষের ইঙ্গিত আর ক্ষমতার পালাবদলের গুঞ্জনে কাঁপছে পুরো দেশ। দুপুর গড়াতেই চমকে দেওয়া এক ঘোষণা, সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আর সেই ডাকের পরই যেন বিস্ফোরণ। লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে এসেছে, হাতে লাঠি, মুখে স্লোগান, চোখে আগুন। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। একদিকে আওয়ামী লীগ আর ছাত্রলীগ, অন্যদিকে বিএনপি, জামায়াত এবং নতুন শক্তি এনসিপি। মাঠ যেন ভাগ হয়ে গেছে। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ কি আবার নতুন করে বড় রাজনৈতিক সংঘাতের দিকে এগোচ্ছে? ব্রেকিং নিউজ, বিশ্ব রাজনীতির সবচেয়ে শক্তিশালী সামরিক জোট কি ভাঙনের মুখে? আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়াব যেখানে বন্ধুত্ব, জোট, ক্ষমতা সবকিছুই প্রশ্নের মুখে। একসময় ক্ষমতার খেলায় এক বিচক্ষণ গৃহস্থ যেমন নিজের উঠোনে একটি শক্তিশালী কুকুর পোষে চোর তাড়ানোর জন্য, বাড়ি পাহারা দেওয়ার জন্য, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র তৈরি করেছিল একটি সামরিক জোট, ন্যাটো। ব্রেকিং নিউজ দর্শক, আজকের এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি যেন আগুনের গোলায় পরিণত হয়েছে। রাজপথে উত্তেজনা, মাঠে সংঘর্ষের ইঙ্গিত আর ক্ষমতার পালাবদলের গুঞ্জনে কাঁপছে পুরো দেশ। দুপুর গড়াতেই চমকে দেওয়া এক ঘোষণা, সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আর সেই ডাকের পরই যেন বিস্ফোরণ। লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে এসেছে, হাতে লাঠি, মুখে স্লোগান, চোখে আগুন। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। একদিকে আওয়ামী লীগ আর ছাত্রলীগ, অন্যদিকে বিএনপি, জামায়াত এবং নতুন শক্তি এনসিপি। মাঠ যেন ভাগ হয়ে গেছে। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ কি আবার নতুন করে বড় রাজনৈতিক সংঘাতের দিকে এগোচ্ছে? দর্শক, পরিস্থিতি বোঝার জন্য একটু পেছনে যেতে হবে। 2024 সালের রাজনৈতিক পটপরিবর্তন এখনও দেশের রাজনীতির ভিত কাঁপিয়ে দিচ্ছে। যে পতনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হয়েছিল, সেই একই ধরনের আরেকটি ব্লুপ্রিন্ট কি আবার তৈরি হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকারকে ঘিরে যে চাপ তৈরি হয়েছে তা অনেকটাই বালির বাঁধের মতো দুর্বল হয়ে পড়ছে। এই সুযোগেই মাঠে নামতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। বিশেষ করে জামায়াত নেতৃত্বাধীন জোট ইতিমধ্যেই কর্মসূচি ঘোষণা করেছে। বিক্ষোভ, সমাবেশ এবং সামনে আসতে পারে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচিও। এদিকে আওয়ামী লীগের অবস্থান আরও স্পষ্ট। তারা বলছে, নিষেধাজ্ঞা, দমন কোনো কিছুই তাদের থামাতে পারবে না। রাজপথই হবে তাদের শেষ লড়াইয়ের মঞ্চ। দর্শক, রাজধানীর আদাবর সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দেখা গেছে। জয় বাংলা স্লোগানে মুখর হয়েছে রাজপথ। এই দৃশ্য শুধু একটি মিছিল নয়, এটি একটি বার্তা। বার্তা হল, রাজনীতির মাঠে আবারও বড় কিছু ঘটতে যাচ্ছে। অন্যদিকে বিএনপির অবস্থানও চ্যালেঞ্জের মুখে। যদি তারা আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিক মাঠের বাইরে রাখতে চায়, তাহলে আন্তর্জাতিক চাপ এবং জনমতের মুখোমুখি হতে হবে। কারণ বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয়। এখন প্রশ্ন উঠছে, সব দলকে নিয়ে কি আবার নির্বাচন হবে, নাকি দেশ আরও গভীর সংঘাতের দিকে যাবে? দর্শক, পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সংবিধান সংশোধন, গণবধ এবং বিভিন্ন অধ্যাদেশ নিয়ে বিতর্ক। সংসদে একের পর এক বিল উঠছে, কিন্তু বিরোধীরা বলছে এগুলো দমনতন্ত্রের জন্য হুমকি। এনসিপির নেতারা বলছেন, সংসদে যুক্তির বদলে শক্তি প্রয়োগ হচ্ছে। অন্যদিকে সরকার বলছে, সবকিছুই আইনের মধ্যে হচ্ছে। এই দ্বন্দ্বই এখন রাজপথে ছড়িয়ে পড়ছে। দর্শক, আরেকটি বড় বিষয়, রাজনীতিতে নতুন মেরুকরণ। যখনই সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, সব রাজনৈতিক শক্তি এক হতে শুরু করে। এই মুহূর্তে সেই চিত্রই দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই ঐক্য কি সাময়িক নাকি দীর্ঘমেয়াদী? এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সরকার পতনের সম্ভাবনা কি বাস্তব? বিশ্লেষকরা বলছেন, যদি রাজপথের আন্দোলন তীব্র হয়, তাহলে সরকার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়তে পারে। তবে সবকিছু নির্ভর করছে জনগণের অংশগ্রহণ এবং রাষ্ট্রের শক্তিগুলোর অবস্থানের ওপর। বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা, আন্তর্জাতিক শক্তির অবস্থান সবকিছুই বড় ফ্যাক্টর। দর্শক, কেউ কেউ বলছেন, এটি কেবল আন্দোলন নয়, এটি একটি ব্লুপ্রিন্ট, একটি পরিকল্পিত পরিবর্তনের পথ, যেখানে একটি সরকার যাবে, আরেকটি বিশেষ সরকার আসতে পারে। এমনকি 1-1 স্টাইল পরিস্থিতির কথাও উঠে আসছে। তবে এখনও সবই অনুমান।
বাস্তবতা কি হবে তা নির্ভর করছে আগামী কয়েকদিনের ওপর। দর্শক, একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজপথ বনাম সংসদ, এই লড়াই কোথায় গিয়ে থামবে তা এখনই বলা কঠিন, কিন্তু ইতিহাস বলছে বাংলাদেশের রাজনীতিতে যখন উত্তেজনা চরমে ওঠে তখন বড় পরিবর্তন আসতেই পারে। তাই চোখ রাখুন পরিস্থিতির দিকে, কারণ আগামী দিনগুলো হতে পারে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেকিং নিউজ আপডেট এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ব্রেকিং নিউজ, বিশ্ব রাজনীতির সবচেয়ে শক্তিশালী সামরিক জোট কি ভাঙনের মুখে? আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়াব যেখানে বন্ধুত্ব, জোট, ক্ষমতা সবকিছুই প্রশ্নের মুখে। একসময় ক্ষমতার খেলায় এক বিচক্ষণ গৃহস্থ যেমন নিজের উঠোনে একটি শক্তিশালী কুকুর পোষে চোর তাড়ানোর জন্য, বাড়ি পাহারা দেওয়ার জন্য, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র তৈরি করেছিল একটি সামরিক জোট, ন্যাটো। 1949 সালের 4 এপ্রিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ওয়াশিংটনে স্বাক্ষরিত হল এক ঐতিহাসিক চুক্তি। ইউরোপ তখন বিধ্বস্ত, মানসিকভাবে ভেঙে পড়া, অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত, আর ঠিক তখনই সোভিয়েত ইউনিয়নের ছায়া ধীরে ধীরে গ্রাস করতে শুরু করছিল পশ্চিম ইউরোপকে। সেই মুহূর্তে যুক্তরাষ্ট্র বলেছিল, ভয় নেই, আমি আছি। কিন্তু ইতিহাস আমাদের একটা জিনিস শিখিয়েছে, প্রতিটি আমি আছি কথার পেছনে থাকে এক অদৃশ্য হিসাব। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল শুধু ইউরোপকে রক্ষা করা নয়, বরং সমাজতন্ত্র ঠেকিয়ে একটি পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা। শুরুতে 12টি দেশ, আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32-এ। সুইডেনের মতো নিরপেক্ষ দেশও 100 বছরের নীতি ভেঙে যোগ দিয়েছে এই জোটে। ন্যাটো হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক জোট। আধুনিক অস্ত্র, যৌথ মহড়া, বিশ্বজুড়ে ঘাঁটি, সব মিলিয়ে এক অপ্রতিরোধ্য শক্তি। কিন্তু সমস্যাটা শুরু হয় অন্য জায়গায়। যখন একটা ক্লাবে একজন সব খরচ বহন করে আর বাকিরা শুধু সুবিধা ভোগ করে, তখন একদিন না একদিন বিরোধ তৈরি হবেই। এই জায়গাতেই আসেন ডোনাল্ড ট্রাম্প। 2017 সালে ক্ষমতায় আসার আগেই তিনি বলেছিলেন ন্যাটোর সেকেলে। তার অভিযোগ ছিল ইউরোপ নিরাপত্তা কিনছে আমেরিকার টাকায়। ন্যাটোর মোট ব্যয়ের প্রায় 60 থেকে 62% দেয় যুক্তরাষ্ট্র একাই। অন্যান্যরা প্রতিশ্রুতি দেয় কিন্তু পকেট খুলতে চায় না। ট্রাম্পের ভাষায় ন্যাটো একটি কাগজি বাঘ। সময় গড়ালো, ইউরোপ কিছুটা প্রতিরক্ষা ব্যয় বাড়ালো, কিন্তু ট্রাম্পের সন্দেহ কমল না। তিনি বারবার বললেন, যদি আমেরিকা টাকা দেয় তাহলে আমেরিকার স্বার্থ আগে দেখতে হবে। এবং তারপর এলো সেই মুহূর্ত যা ন্যাটোর ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হল। 2026 সালের 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হলো। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা ইরানের বিরুদ্ধে। এর প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দেয়, যে পথ দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন হয়। বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে। এই পরিস্থিতিতে ট্রাম্প মিত্রদের ডাক দিলেন, যুদ্ধজাহাজ পাঠাও, পাশে দাঁড়াও, জ্বালানি পথ খুলতে সাহায্য করো। কিন্তু যা ঘটল তা ইতিহাসে নজিরবিহীন। ইউরোপ নীরব। স্পেন, ইটালি, ফ্রান্স সবাই না বলে দিল। কেউ ঘাঁটি ব্যবহার করতে দিল না, কেউ সেনা পাঠালো না। এক অদ্ভুত দৃশ্য তৈরি হলো। যে জোটের জন্য আমেরিকা দশকের পর দশক অর্থ ঢেলেছে, সেই জোট বলল, এই যুদ্ধ আমাদের নয়। আইনের দিক থেকে তারা ভুল বলেননি। ন্যাটোর আর্টিকেল 5 বলছে শুধু মিত্র দেশ আক্রান্ত হলে সবাই সাহায্য করবে। এখানে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র নিজেই। কিন্তু রাজনীতি কখনো শুধু আইনের বই মেনে চলে না। রাজনীতি চলে বিশ্বাসে, অনুভূতিতে, ক্ষমতার ভারসাম্যে। ট্রাম্পের কাছে এটি ছিল বিশ্বাসঘাতকতা। তিনি আক্ষেপ করে বললেন, ইউক্রেন যুদ্ধে আমরা পাশে দাঁড়িয়েছি, কিন্তু আমাদের ডাকে কেউ সাড়া দেয়নি। এই বক্তব্যই ন্যাটোর অস্তিত্ব সংকটের মূল। কারণ ন্যাটো শুধু সামরিক জোট নয়, এটি একটি মনস্তাত্ত্বিক জোট। সবাই বিশ্বাস করে আমেরিকা থাকবে, আর সেই বিশ্বাসেই জোট শক্তিশালী।